দীপ জলের স্রোতে ভেসে যাওয়ার পরে ঝাঁপি কাউকে কিছু না বলেই দীপকে বাঁচানোর জন্য সেই জলে চলে যায়। আর সেখানে গিয়ে দীপকে বাঁচাতে গিয়ে ঝাঁপিকে সাপে কাটে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি খুব চিন্তা করছিল দীপের জন্য। আর সে বলছিল যে আমি কি করব এখন, আমি দীপদাকে কি করে বাঁচাবো, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার সামনে দীপদা যেভাবে ভেসে গেল, আমি দীপদাকে কি আর কখনো ফিরে পাবো? তখন ইনকা এসে ঝাঁপিকে বলতে থাকে, এই ঝাঁপি, সব কিছু তোমার জন্য হয়েছে। তোমাকে বাঁচাতে গিয়ে দীপ আমাদের কাছ থেকে চলে গিয়েছে। আমি যদি দীপকে না খুঁজে পাই তাহলে আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এই সব কিছুর জন্য তুমিই দায়ী। তখনই ঝাঁপি বলে ওঠে, ইনকা, তুমি আমাকে দোষ দেবে না, এর সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি যদি দীপদাকে না নিয়ে আসতে ওই মন্দিরে, তাহলে এরকম দিনটা আমাদের দেখতে হতো না। আসলে তুমি সব কিছুর মূল। আমি তোমাকে ক্ষমা করব না। যদি আমার স্বামীর কিছু হয় তাহলে মনে রেখো, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি দীপদাকে ছাড়া বাঁচতে পারবো না। দীপদা আমাকে যতই ভালো না বাসুক, কিন্তু আমি তো দীপদাকে ভালোবাসি, তাই দীপদাকে ছাড়া থাকার কোনো প্রশ্নই আসে না। আর মনে রেখো, আমি দীপদাকে যে করে হোক, যেখান থেকে হোক খুঁজে আনবই। তাতে যত বড় পরীক্ষায় দিতে হয় সব পরীক্ষায় আমি দেব। আমি সে ক্ষমতা আমার আছে। তখনই দেখা যায় ঝাঁপি মনে মনে বলতে থাকে, আমি কোথায় খুঁজবো দীপদা তোমাকে? তোমাকে যে আমি না পেলে পাগল হয়ে যাব। আমি বাড়িতে গিয়ে কি উত্তর দেব? আমি জেঠিমাকেই বা কী বলবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দীপ, তুমি যেখানেই থাকো সেখান থেকে চলে আসো না, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না আমি। তখনই ওখানে আরও লোকেরা বলতে থাকে যে, এই যে মেয়ে, এত চিন্তা করো না, হয়তো সে আর বেঁচে নেই। তাকে যেভাবে জলে স্রোতে নিয়ে গেল, সেখান থেকে আর কেউ ফিরে আসে না। অন্যদিকে দেখা যায় দীপের বাড়িতে কাসাই বারবার দীপকে আর ঝাঁপিকে ফোন করতে থাকে, কিন্তু ওদের ফোন বন্ধ দেখায়। ওরা খুব চিন্তা করে যে তাহলে ওদের কি হলো। তখন আশপাশে অনেক নিউজ চলছিল, তখন নিউজ দেখে ওরা আরও ভয় পেয়ে যায়। তখনই রনিত চলে আসে, আর রনিত দীপের বাবাকে বলে যে আসলে দীপদের খোঁজ পাচ্ছি না। তোমরা কি নিউজ দেখেছো? ওই গ্রামে, যে মন্দিরে গিয়েছিল দীপ, সেই গ্রামে কেউই নাকি ওখানে নেই। পুরোটাই গ্রামই জলের তলে ডুবে গিয়েছে। তাহলে এখন কি করব? তখনই দীপের বাবা এগুলো দেখে খুব চিন্তা পড়ে। এদিকে দীপের ঠাম্মিও খুব চিন্তায় পড়ে যায় যে তাহলে আমার দাদুভাইয়ের কিছু হয়ে গেল না তো? আমি ওই বৌমাকে কখনো ক্ষমা করব না। শুধু আমার ওই বৌমার জন্যই আমার নাতির যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে আমি বাঁচতে পারবো না রে। তখনই দীপের বাবা বলে, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। সে সময় দীপের মায়ের ফোন আসে। সে নাম্বারটা না চিনতে দীপের মা ফোন ধরে রিসিভ করে না। তখনই দেখা যায় কাসাই বলে, মা ফোনটা রিসিভ করো, যেই হোক তুমি রিসিভ করো, কথা বলে দেখো, হয়তো হয়তো ঝাঁপিটা অন্য কারোর ফোন দিয়ে ফোন করতে পারে, ফোনটা ধরো। তখন দীপের বাবা বলে, হ্যাঁ দাঁড়িয়ে আছো কেন, ফোনটা ধরলেই তো হয়, এত নেকামি করার কি হলো, এখন কাঁদছো কেন? তখনই দেখা যায় দীপের মা ফোনটা ধরলেই ওদিক থেকে ইনকা বলে, আন্টি আন্টি আমি ইনকা বলছি। তখনই দীপের মা বলে, হ্যাঁ ইনকা, তোমরা কেমন আছো, কোথায় আছো, আমার বাবান কোথায়? তখনই ইনকা বলে, হ্যাঁ আমি আর ঝাঁপি ভালো আছি। তখন আবারও দীপের মা বলে, ইনকা, আমার বাবান কোথায়? তোমরা ভালো আছো বলছো, আমার বাবানের কিছু হয়নি তো? আমার বাবান কোথায় বলো, আমার বাবানকে ফোনটা দেবে? তখনই ইনকা বলে, আসলে অনেক সমস্যা হয়ে গিয়েছে আন্টি, আমি কি করে আপনাকে এই কথাগুলো বলবো বুঝতে পারছি না আন্টি। তখনই দেখা যায় ইনকাকে বলে যে তুমি বলো, কিচ্ছু হবে না। তখনই দীপের মা বারবার করে এই কথাগুলো বলতে চাইলে তখনই ইনকা বলে দেয়, আসলে আন্টি, আমাদেরকে বাঁচাতে গিয়ে দীপ জলের স্রোতে ভেসে গিয়েছে, ওকে খুঁজে পাচ্ছি না, অনেক ভয় করছি আন্টি, দীপের কিছু হয়ে গেল না তো? কথাটা শুনেই দীপের মা অজ্ঞান হয়ে যায়। ওদিকে দীপের ঠাম্মা অজ্ঞান হয়ে যায়, ওদের জ্ঞান ফেরে না। তখন দীপের বাবা বারবার করে দীপের ঠাম্মিকে ডাকতে থাকে যে মা চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মা তুমি এভাবে অসুস্থ হয়ে গেলে কি হবে বলো, এরকম করো না। এদিকে আবার দীপের মাও অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কাসাই বারবার করে ডাকতে থাকে যে মা ওঠো। অন্যদিকে দেখা যায় ইনকা ঝাঁপিকে বারবার দোষ দিতে থাকে। তখন ঝাঁপি বলে,
ইনকাদি, বাড়াবাড়ি করো না। তুমি আমাকে একটু দোষ দিতে পারো না, কারণ এগুলো আমার জন্য হয়নি, সম্পূর্ণ তোমার জন্য হয়েছে। তুমি জেদ করে, তুমি জেঠিমার সঙ্গে পরামর্শ করে যে এই মন্দিরে নিয়ে এসেছো দীপদাকে বিয়ে করার জন্য, আজকে এজন্যই এত কিছু হলো। তোমাকে বারবার করে বলেছিলাম যে এখান থেকে তাড়াতাড়ি চলো, তুমি যেতে চাওনি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি যদি আমার স্বামীর খোঁজ না পাই তাহলে আমি তোমাকেও বাঁচতে দেব না, কথাটা মনে রেখো। তখনই ইনকা বলে, ঝাঁপি তুমি আমার দিকে আঙুল তুলবে না, একদম আঙুল তুলবে না, কারণ আমি এগুলো কিচ্ছু করিনি। দীপ আমাকে ভালোবাসে, আমি দীপকে ভালোবাসি, এজন্যই আমরা বিয়ে করতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। অন্যদিকে দেখা যায় দীপের বাড়িতে দীপের মার জ্ঞান ফিরলেই বারবার চিৎকার করে ওঠে যে আমার বাবান কোথায়, আমার বাবানকে আমার কাছে এনে দাও, আমি আমার বাবানের কাছে যাব, আমি আমার বাবানকে ছাড়া থাকতে পারছি না। বাবান তুই কোথায়, বাবান তুই চলে আয়, তোর মা অনেক কান্নাকাটি করছে, বাবান তোকে ছাড়া তোর মা থাকতে পারবে না। তখনই ওদিকে আবার দীপের বাবা দীপের ঠাম্মাকে জ্ঞান ফেরাতে থাকে। তখন এগুলো কথা শুনে দীপের বাবা রেগে যায় আর বলে দীপের মাকে যে এই যে তুমি একদম কথা বলবি না, তোর জন্যই আমার ছেলে আমার বাড়ি থেকে চলে গিয়েছে, তোর জন্য যদি আমার ছেলের কিছু হয় তোকে ওই বাড়িতে কোনো জায়গা দেবো না, তোকে ওই বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেবো, তুই সব কিছুর মূল, তুই আমার ছেলেকে ভালো থাকতে দিলি না, আমার ছেলের জীবনটা নরকে পরিণত করলি একমাত্র তুই, তোর কারণেই আমার ছেলেটা ওই মেয়েকে বিয়ে করার জন্য ওই মন্দিরে গিয়েছিল, আর আজকে যদি আমার ছেলেটা ফিরে না আসে তোরও এ বাড়িতে কোনো জায়গা হবে না, কথাটা মনে রাখিস। তখনই কাসাই বলে, বাবা এভাবে কথা বলো না মায়ের সঙ্গে, মায়ের তো অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে দেখা যায় ঝাঁপিদের ওখানে পুলিশ অফিসাররাও চলে আসে, আর পুলিশ অফিসার তার টিমকে বলে যে সব কিছু তাড়াতাড়ি খোঁজ নিতে, যে যেখানে আছে তাকে সেখান থেকে উদ্ধার করতে, যে বেঁচে আছে তাকে জীবিত উদ্ধার করতে, যে মারা গিয়েছে তার লাশ উদ্ধার করতে। কথাগুলো শুনে ঝাঁপি খুব ভয় পেয়ে যায় যে আমার দীপদারও কিছু হয়নি তো। তখনই ঝাঁপি পুলিশ অফিসারের কাছে এসে বলে যে আপনারা এত দেরি করছেন কেন, বলুন তো, আপনারা কিছু একটা করুন, আমার স্বামী ওই জলে আটকা পড়ে আছে, আমার স্বামী কিভাবে আছে কেমন আছে আমরা কেউই জানি না, আমার স্বামীকে রক্ষা করুন, আপনারা এতটা টাইম নিচ্ছেন কেন। তখনই পুলিশ অফিসার ঝাঁপিকে বলে আসলে আপনার কাছ থেকে আমরা সব কিছু শুনে বুঝে করব না, আমাদের যেটা যখন দরকার তখন সেটাই করতে হবে। তখনই সেখানে ইনকা আসে আর অফিসারকে বলে, হ্যাঁ আপনি কিছু একটা করুন, দীপ ওখানে আটকা আছে, দীপকে বাঁচান। তখনই পুলিশ অফিসার ইনকাকে বলে, আপনি এত নাক গলাবেন না, আমাদের কাজ আমাদেরকে করতে দিন, আমরা তো সম্পূর্ণ চেষ্টা করছি যে সবাইকে উদ্ধার করতে, এটা ভাববেন না যে আমরা বসে আছি আর আপনার কথা মতো আমাকে করতে হবে এরকমও কোনো কথা নেই। এরপরে ইনকা মনে মনে ভাবে, কোথায় গেলে দীপ, তুমি ফিরে এসো দীপ, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না দীপ, আমি কি করে আন্টিদের মুখ রাখবো, তাদের সামনে কি করে দাঁড়াবো। আর সে সময় ইনকার চোখ পড়ে যে ঝাঁপি ওখানে নেই। তখন ইনকা মনে মনে ভাবতে থাকে যে ঝাঁপি কোথায় গেল, ঝাঁপি আবার এখান থেকে পালিয়ে চলে গেল না তো, ঝাঁপি এমন মেয়ে আমাকে বিপদে ফেলে সে চলে গেল। এরপরে দেখা যায় ঝাঁপি অন্যদিকে সেই জলের স্রোতের কাছে এসে দীপকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তখন বারবার করে ঝাঁপি দীপদা দীপদা করে ডাকাডাকি করলেও কোনো সারা শব্দও পাচ্ছিল না। তখন এই ঝাঁপি মনে পড়ে যে না, এখন আর দীপদাকে দীপদা বলা যাবে না, এখন আমি দীপকে দীপই বলবো। এরপরে দেখা যায় ঝাঁপি দীপ বলে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও কোনো জায়গায় দীপকে খুঁজে পাচ্ছিল না। সেটা দেখে ঝাঁপি খুব ভয় পেয়ে যায় যে এখানে অনেক জলের স্রোত আসে, তাহলে আমি কি আর আমার দীপদাকে খুঁজে পাবো না, আমি কি করে ওনাকে খুঁজে পাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা ছাড়লক্ষ্মী, তুমি আমাকে পথ দেখাও, আমি যেন খুব তাড়াতাড়ি দীপকে ফিরে পাই, তাকে না পেলে আমি বাড়িতে ফিরতে পারবো না, তুমি আমাকে যে কোনো একটা পথ দেখাও না মা ছাড়লক্ষ্মী, তুমি একটা পথ দেখাও। এরপরেই দেখা যায় ঝাঁপি কিছুটা দূরে যেতেই দেখতে পায় একটা নৌকো। সেখানে গিয়ে ঝাঁপি মনে মনে ভাবে যে এই নৌকো দিয়েই আমাকে খুঁজতে হবে দীপদাকে, যেখানেই থাকুক আমাকে খুঁজতে হবেই, তাতে আমার যদি এই জলে নামতে হয় তাও নামতে হবে, আর আমাকে ওই গ্রামের মাঝখানে যেতে হবে, সেখানে গিয়ে এই দীপদার খোঁজ করতে হবে। এরপরেই দেখা যায় নৌকোর কাছে ঝাঁপি চলে আসে, আর নৌকোতে যায় দুটো লোক বসে থাকে, তাকে ডাকতে থাকে যে কাকাবাবু আপনি আমাকে একটু সাহায্য করবেন। তখনই নৌকো থাকা লোকগুলো বলতে থাকে, কি সাহায্য চাই তোমার মা,
তখনই ঝাঁপি বলে, আসলে আমার স্বামী এই স্রোতের জলে হারিয়ে গিয়েছে। আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না, একটু খোঁজার সাহায্য করবেন, আমাকে একটু গ্রামের মাঝখানটায় নিয়ে যাবেন। তখনই সে লোকগুলো বলতে থাকে, না, এটা আমরা করতে পারবো না, কারণ আমাদের প্রাণের ময়া আছে, আমরা এগুলো করতে পারবো না। আসলে আমরা কালকে রাতে বেঁচে ফিরে এসেছি, আমরা আর ওই জলের মাঝখানে যেতে পারবো না, কারণ এই জলের আসলে রাক্ষসী জল, এখানে কেউ একবার গেলে সে ফিরে আসতে পারে না, তাই আমরা আর যেতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এরপরেই দেখা যায় ঝাঁপি বলে, দেখুন, আমার স্বামীকে রেখে আমি এখান থেকে যেতে পারছি না, আপনারা যদি আমার সঙ্গে না যান তাতে সমস্যা নেই, কিন্তু নৌকোটা আমাকে দিয়ে দেন। এরপরে দেখা যায় লোক দুটো বলে, আচ্ছা, তোমাদের যদি এটা লাগে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমি পারছি না। আসলে তোমাকে দেখে আমাদের গর্ব হচ্ছে যে এখনও তোমার মতো একজন সঙ্গী সে পেয়েছে, তুমি পারবে মা, তুমি ঠিক তোমার স্বামীকে ফেরাতে পারবে। তখনই ঝাঁপি তার হাতের একটি গহনা দিয়ে দিতে চায়। তখনই সে লোক দুটো বলে, না মা, তোমার কাছ থেকে আমরা কিচ্ছু চাই না, তোমার কাছ থেকে আমরা কিচ্ছু নেব না, তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি শুধু আমাদের নৌকোটা নিয়ে তোমার স্বামীকে খুঁজো। এরপরে দেখা যায় ঝাঁপি নৌকোটা নিয়ে দীপদা বলে চিৎকার করে খুঁজে করে আশপাশটা, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই দেখা যায় গাছের ডালে দীপ ঝুলে আছে। তখনই দীপ বলে চিৎকার করতে থাকে। এদিকে দীপ সে ডাকটা শুনতে পায়, আর দীপ সে জ্ঞান হারিয়েই বলতে থাকে, ঝাঁপি আমি এখানে, ঝাঁপি তুই আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যা, ঝাঁপি ঝাঁপি আমি এখানে আছি। তখনই দেখা যায় ঝাঁপি আবারও দীপ বলে ডাকার চেষ্টা করে। তখনই দীপ বলে, হ্যাঁ ঝাঁপি, আমি এখানে আছি, তুই আয় সাবধানে, আমি এখানে আছি তো। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ হ্যাঁ দীপদা, তুমি ওখানেই থাকো, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না, আমি তো আসছি, আমি এসে গিয়েছি, তোমার আর কিচ্ছু হবে না। তখনই দীপ বলে, হ্যাঁ তুই আসতে আয়, খুব সাবধানে, কিন্তু জলের স্রোতটা অনেক বেশি আছে, একবার যদি তুই এখানে পড়ে যাস তাহলে কিন্তু বেঁচে ফিরবি না। তখনই ঝাঁপি বলে, আমার কিচ্ছু হবে না, তুমি শুধু সাবধানে নেমে এসো, কিন্তু এখন ওখানেই থাকো, আমি আসি, তারপরে তুমি ওখান থেকে নেব, তুমি কিন্তু পড়ে যেও না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। এরপরে দীপ বলে, হ্যাঁ তুই আছিস, আয়, আর তোকে এখানে আসতে কে বলেছে, আমাকে বাঁচানোর জন্য তোকে এত বিপদে কে পড়তে বলেছে। সে সময়ই দীপ সামনে খেয়াল করে দেখে যে ওখানে একটি সাপও আছে। তখন দীপ সাপটিকে দেখে খুব ভয় পেয়ে যায় যে এবার তাহলে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এদিকে ঝাঁপিও এসেছে, ঝাঁপিরও বিপদ আছে, আমি কি করে ঝাঁপিকে বাঁচাবো। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই এখানে আসিস না, তুই ওখানেই থাক, তুই এখানে আসিস না কিন্তু। তখনই ঝাঁপি বলে, কেন আমি ওখানে যাব না দীপদা, তুমি ওখানে আছো তো, তোমার ওখানে যেতেই হবে আমাকে। তখনই দীপ সাপটাকে ঝাঁপিকে দেখিয়ে দেয় যে, ঝাঁপি আমার সামনে কি আছে তুই দেখতে পাচ্ছিস তো, তুই আসিস না কিন্তু, আমার কিচ্ছু হবে না, তুই ওখান থেকে আসিস না, ওখানেই থাক, আমি এখান থেকেই লাফ দিচ্ছি। এই বলে ঝাঁপি বলে, হ্যাঁ তুমি তাই করো, কিন্তু সাবধানে, খুব সাবধানে, কিছু যেন না হয়, আর তুমি খুব সাবধানে ওখান থেকে মাথাটা নড়াও, যেন ওই সাপটা বুঝতে না পারে যে তুমি ওখানে আছো, কিংবা তুমি ওখানে মরার মতো হয়েও শুয়ে থাকতে পারো, তাহলে হয়তো সে ভাববে তুমি মারা গিয়েছো, তাহলে তোমাকে কামড় দেবে না। তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ আমি তোর কথাই শুনছি, কিন্তু তুই এখানে আসিস না। তখনই ঝাঁপি ওখানে তবুও চলে আসে, আর এদিকে দীপ নৌকোতে লাফ দেয়। এদিকে ঝাঁপি এসে দীপকে জড়িয়ে ধরে বলতে থাকে যে, তুমি তুমি এটা কি করে করতে পারলে, তোমাকে আমি বারবার করে বলেছিলাম যে তুমি আমার সঙ্গে চলো, তুমি আমাকে যেতে দিয়ে তুমি বিপদে পড়লে, তোমাকে ছাড়া থাকতে পারবো না দীপ। তখনই দীপ বলে, এই পাগলি মেয়ে, আমি তো ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হতে পারে, তোর মতো বন্ধু যখন আছে পাশে তখন কিচ্ছু হবে না। আর তোকে এখানে আসতে কে বলেছে বল, তুই কেন এসেছিস এখানে, তুই তো জানিস যে এই জলে বিপদ আছে, তুই জেনে শুনে কেন আসতে গেলি, আমি তো এমনিও যেতে পারতাম। তখনই ঝাঁপি বলে যে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি বেঁচে থাকলে আমি বাঁচবো, তাই এসেছি, তোমার বিপদের দিনে আমি বসে থাকবো এমন কোনো কথা নেই। এরপরেই দেখা যায় দীপ ঝাঁপিকে আবারও জড়িয়ে ধরে। এদিকে তখন সেখানে সেই সাপটিও ওই নৌকোতে লাফ দেয়। এটা দেখে দীপ আর ঝাঁপি দুজনেই খুব ভয় পেয়ে যায়। তখনই দীপ বলে, ঝাঁপি খুব সাবধানে, সাপটি অনেক বিষাক্ত হতে পারে,
কারণ ওরকমই দেখা যাচ্ছে, কামড় দিতে পারে, ঝাঁপি খুব সাবধানে থাক। এরপরে দেখা যায় সাপটা দীপকে যখনই ছোবল দিতে যাবে তখনই ঝাঁপি দীপকে সরিয়ে সে দাঁড়িয়ে পড়ে আর সাপের কামড়টা ঝাঁপি খায়। ঝাঁপিকে সাপটা কামড় দিলেই ঝাঁপি অসুস্থ হয়ে পড়ে আর দীপ চিৎকার করতে থাকে, ঝাঁপি তুই এটা কি করলি, তুই এটা করতে পারিস না, তুই কেন করলি এটা, আমি থাকতে তুই এরকম কেন করলি, আমাকে বাঁচানোর জন্য তুই সাপের কামড় কি করে খেতে পারলি, তুই এটা করিস না, এটা কি করে করলি। তখনই ঝাঁপি বলে, তুমি আছো তো দেবদা, তুমি আমাকে সব কিছুতেই তুমি আমাকে সাহায্য করবে আর এখন তুমি আমাকে বাঁচাবে, আমি জানি তুমি আমাকে মরতে দেবে না। তখনই দীপ বলে, হ্যাঁ ঝাঁপি, তুই 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 চোখটা বন্ধ করবি না, তুই শুধু তাকিয়ে থাকবি, আমার কথা শোন, আমার সঙ্গে চল, আমি খুব তাড়াতাড়ি তোকে হসপিটালে নিয়ে যাব, খুব তাড়াতাড়ি যাব। অন্যদিকে দেখা যায় ইনকা খুব রেগে থাকে যে সে ঝাঁপি কিছু না বলে ওখান থেকে চলে গিয়েছে। তখন সেখানে দীপের ছোট ভাই আসে আর তখন ইনকাকে জিজ্ঞাসা করে যে ঝাঁপি কোথায় গিয়েছে। তখনই ইনকা বলে, আসলে ঝাঁপি খুবই বেইমান, সে আমাকে কিছু না বলেই চলে গিয়েছে, দ্বীপের এই বিপদের দিনে সে কীভাবে এভাবে চলে যেতে পারে আমি বুঝতে পারছি না। তখনই দীপের ভাই বলে, তুমি ভুল বুঝছো ইনকাদি, ঝাঁপি দি এরকম মেয়ে না, ঝাঁপি দি দেখো হয়তো দীপদাকেই বাঁচাতে গিয়েছে, যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে কি হবে। তখন ইনকা বলে যে সে তার যা হয়ে যায় যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তার জন্য দীপ আজকে বিপদে পড়েছে, আমি কিচ্ছু ভাবছি না, আমি শুধু দীপকে নিয়েই ভাবছি, দীপই আমার জীবনের সব কিছু, আমি ওই ঝাঁপিকে নিয়ে কিচ্ছু ভাববো না, কারণ ঝাঁপির জন্যই দীপ আর আমি আলাদা থাকি। এরপরেই দেখা যায় সেখানে তখনই দীপ ঝাঁপিকে কোলে নিয়ে চলে আসে আর সবাই অবাক হয়ে যায়। তখনই দেখা যায় ইনকা বলে যে কি হয়েছে দীপ, তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো। তখনই দীপ বলে, ইনকা আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, কিন্তু ঝাঁপিকে সাপে কেটেছে, ঝাঁপিকে বাঁচাতে হবে, নার্স বা ডাক্তারকে ডাকো। তখনই সেখানে নার্স এলে দীপকে বলে যে এনাকে এখানে রাখা যাবে না, কারণ এই মেডিসিন এই হসপিটালে নেই, ওনাকে সদর হসপিটালে নিয়ে যেতে হবে, ওখানে নিয়ে যান। তখনই দীপ বলে, হ্যাঁ আমি ঝাঁপিকে বাঁচানোর জন্য ওখানেই নিয়ে যাব, আমার জীবনে ঝাঁপি ছাড়া এখন আর কিছুই বুঝতে পারছি না, আমি শুধু ঝাঁপিকে এখন বাঁচানোর কথাটাই চিন্তা ভাবনা করছি। এরপরে দেখা যায় ওখানে এক পুরোহিত মশাই থাকে আর এগুলো দেখে সে বলে, একজন বিপদে পড়েছিল আর একজন গিয়েছিল বাঁচাতে, এখন তার জীবনটা বিফলে দিয়ে সে তার স্বামীকে বাঁচিয়েছে, আসলে এর মতো ভাগ্যবতী আর হয় না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।